আমার ছোট ভাই মানসিকভাবে অসুস্থ ছিল। সেটাকে আমার অনেকেই পাগল বলে থাকে। আমি যখন আমার ছোট ভাইকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম, ডাক্তার বলল ও যেভাবে চলতে চায় আর ও যা আবদার করে তা পূরণ করতে হবে, নইলে সে আরও মানসিকভাবে অসুস্থ হয়ে যাবে। তখন তাকে আর চিকিৎসা করে কোনো লাভ হবে না। তারপর আমার ডাক্তারের পরামর্শে আমার ছোট ভাইয়ের সকল কথাই আমি রাখতাম। সে যদি বলতো আপু আমি এখন ঘুরতে যাব, তখন আমি তাকে ঘুরতে নিয়ে যেতাম। যদি বলতো আমি নতুন পোশাক কিনবো, তাও এনে দিতাম। কিন্তু একদিন রাতে সে আমার কাছে যা চেয়ে বসলো তাতে আমি অবাক হয়ে গেলাম। কিন্তু পরক্ষণেই ডাক্তারের কথা মনে পড়ে গেল, আমার ভাই তো সুস্থ নয়, তার প্রতিটি কথা রাখা উচিত যদি তাকে সুস্থ করতে হলে। কিন্তু সে এখন যা চাইলো সেটা কিভাবে সম্ভব? বন্ধুরা, সেদিন আমার ভাই কি চেয়েছিল তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি কথা দিচ্ছি আজকের গল্পটি খুবই মজাদার হতে চলেছে, তাই গল্পটি পুরোপুরি শুনবে, তা না হলে কিছুই বুঝতে পারবে না। এবার চলো মূল গল্পটি শুরু করি। আমি আয়েশা, অনার্স তৃতীয় বর্ষে পড়াকালীন আমার পৃথিবীটা হঠাৎ করেই যেন থেমে গিয়েছিল। আর আমার ছোট ভাই অয়ন, যে সবেমাত্র কলেজের গণ্ডিতে পা রেখেছিল, তার পৃথিবীটাও যেন ওলটপালট হয়ে গেল। আমাদের পরিবারে তখন আমরা তিনজন, বাবা, আমি আর আমার আদরের ছোট ভাই অয়ন। অয়ন ছিল আমার চোখের মণি, অসম্ভব নম্র, ভদ্র আর শান্ত স্বভাবের ছেলে। পড়াশোনায়ও ছিল দারুণ মেধাবী। আমার স্বপ্ন ছিল একটাই, ভাইকে মানুষের মতো মানুষ করে গড়ে তোলা, ওর সব স্বপ্ন পূরণ করা। কিন্তু মা চলে যাওয়ার পর আমার নিজের স্বপ্নগুলোই ফিকে হয়ে গেল। আমি পড়াশোনা ছেড়ে দিলাম। বাবা অনেক বোঝানোর চেষ্টা করেছিলেন, কিন্তু আমার মন সায় দেয়নি। আমার তখন একমাত্র লক্ষ্য ছিল অয়ন আর বাবাকে আগলে রাখা। কিন্তু আমি যা ভেবেছিলাম বাস্তবতা ছিল তার চেয়ে অনেক কঠিন। মায়ের মৃত্যুর পর থেকেই অয়নের মধ্যে কিছু অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করতে শুরু করি। যে ভাইটা আমার সাথে বন্ধুর মতো মিশত, সেই এখন খিটখিটে মেজাজে কথা বলে, প্রায় রেগে যায়। কলেজে যাওয়ার কথা বললেই বাহানা খুঁজে, ঠিকমতো খাওয়া দাওয়া করে না। আমি ভালো করে কিছু বলতে গেলেও তার তীক্ষ্ণ উত্তর আমাকে অবাক করে দিত। একদিন রাতে দেখি অয়নের ঘরে লাইট জ্বলছে। দরজায় নক করতেই ভেতর থেকে রাগী গলায় বলে উঠল, কে? আমি শান্ত স্বরে বললাম, অয়ন, আমি আপু, এখনো ঘুমাসনি? সে দরজা না খুলেই বলল, ঘুম আসছে না, তুমি যাও তো এখান থেকে। তার এই আচরণে আমি ভীষণ কষ্ট পেলাম। মা বেঁচে থাকতে তো অয়ন এমন ছিল না। মায়ের শোক কি তাকে এতটা পাথর করে দিয়েছে? দিনগুলো গড়াতে লাগলো আর অয়নের অবস্থা আরো খারাপ হতে থাকলো। সে নিজের যত্ন নেওয়া প্রায় ছেড়েই দিল। দিনের পর দিন একই পোশাকে কাটায়, ঠিকমতো গোসল করে না। তার উজ্জ্বল চেহারাটা কেমন যেন ফ্যাকাশে আর চুলগুলো উস্কো খুস্কো হয়ে গেল। বাবা সারাদিন অফিসের কাছে বাইরে থাকতেন, কিন্তু বাড়ি ফিরে ছেলের এই অবস্থা দেখে তার কপালেও চিন্তার ভাঁজ পড়ল। একদিন বাবা আমাকে ডেকে বললেন, আয়শা, দেখছিস অয়নের কি অবস্থা হয়েছে? ছেলেটা তো নিজের চুল পর্যন্ত কাটছে না। ওর দিকে তাকালে আমার ভয় লাগে। ওকে দেখে মনে হচ্ছে ও যেন অন্য কোনো জগতে বাস করছে। বাবার কথা শুনে আমার ভেতরটা কেঁপে উঠল। আমার আদরের ভাইটা কি তবে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছে? মায়ের অভাব কি তাকে এতটাই দুর্বল করে দিয়েছে যে সে বাস্তবতার সাথে লড়াই করার শক্তি হারিয়ে ফেলেছে? আমি আর দেরি না করে আমার এক ঘনিষ্ঠ বান্ধবী রিমার সাথে কথা বললাম। রিমা মনোবিজ্ঞানে পড়াশোনা করেছে। সে সব শুনে আমাকে পরামর্শ দিল, আয়েশা, দেরি করিস না, অয়নকে একজন ভালো মনোরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে যা। আমার মনে হচ্ছে ও ডিপ্রেশন আর মানসিক অসুস্থতায় আঘাতে ভুগছে। আমি বাবাকে সব খুলে বললাম। বাবা দীর্ঘশ্বাস ফেলে বললেন, ঠিক আছে মা, তুই ওকে ডাক্তারের কাছে নিয়ে যা। ওর চিকিৎসার জন্য যা যা করা দরকার আমরা সব করব। পরদিন আমি অনেক বুঝিয়ে শুনিয়ে অরণকে ডাক্তারের কাছে নিয়ে যেতে রাজি করালাম। সে যেতে চায়নি, কিন্তু আমি যখন বললাম যে আমার শরীর ভালো লাগছে না, তাই আমি ডাক্তার দেখাতে যাব আর ও আমার সাথে না গেলে আমি একা যেতে পারবো না, তখন সে রাজি হলো। সে হয়তো বুঝতে পারেনি যে ডাক্তারটা তারই জন্য। চেম্বারে ঢোকার পর শুরু হলো আমার জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা। ডাক্তারের চেম্বারে বসে অয়ন কেমন অস্বস্তিতে ছটফট করছিল। তার চোখ দুটো ঘরের চারদিকে ঘুরছিল, যেন সে পালানোর পথ খুঁজছে। ডাক্তার, একজন মধ্যবয়সী ভদ্রলোক, আমাদের দেখে হালকা হাসলেন। আমি তার হাতে আগের সব রিপোর্ট আর প্রয়োজনীয় কাগজ দিলাম। ডাক্তার কিছুক্ষণ সেগুলো দেখে অয়নের দিকে তাকালেন। তিনি খুব শান্তভাবে অয়নকে কিছু প্রশ্ন করলেন, কিন্তু অয়ন বেশিরভাগেরই উত্তর দিল না, অথবা এমনভাবে দিল যা অসংলগ্ন। আমি তার হয়ে উত্তরগুলো দিচ্ছিলাম। ডাক্তার প্রায় আধ ঘন্টা ধরে আমাদের সাথে কথা বললেন। তারপর তিনি অয়নকে বাইরে অপেক্ষা করতে বলে আমাকে একা তার সাথে কথা বলতে বললেন। অয়ন বাইরে যেতেই ডাক্তার আমার দিকে তাকিয়ে গম্ভীর স্বরে জিজ্ঞেস করলেন, ওর এই সমস্যাটা ঠিক কবে থেকে শুরু হয়েছে? আমি বললাম, স্যার, আমার মা মারা যাওয়ার 3-4 মাস পর থেকেই ওর আচরণে পরিবর্তন আসতে শুরু করে। ডাক্তার মাথা নেড়ে বললেন, দেখুন, আপনার ভাই মানসিক অস্থিরতা এবং পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে ভুগছে। মায়ের আকস্মিক মৃত্যু সে কোনোভাবেই মেনে নিতে পারেনি। তার মস্তিষ্ক এক প্রচণ্ড শকের মধ্যে আছে।
সে বাস্তবতা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখছে। আমার বুকটা ধড়াস করে উঠল। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, স্যার, তাহলে এখন উপায় কি? ও কি আবার আগের মতো সুস্থ হবে? ডাক্তার আমার দিকে তাকিয়ে ভরসা সুরে বললেন, অবশ্যই হবে, তবে এর জন্য আপনাদের, বিশেষ করে আপনাকে, অনেক ধৈর্য ধরতে হবে। আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, এগুলো নিয়মিত খাওয়াতে হবে, কিন্তু তার চেয়েও বেশি জরুরি হলো ওর মানসিক যত্ন। একটা কথা মনে রাখবেন, এই মুহূর্তে তার মনের ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছুই করা যাবে না। সে যা চায়, যা বলে, সেটাই মেনে নিতে হবে। তাকে কোনো কিছুতেই জোর করবেন না। সে যদি গোসল করতে না চায়, জোর করবেন না। খেতে না চাইলে তার পছন্দের কিছু বানিয়ে খাওয়ানোর চেষ্টা করুন। সে যেভাবে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে সেভাবেই রাখুন। আপনার ভালোবাসা আর সঠিক পরিচর্যাই হলো ওর সবচেয়ে বড় ওষুধ। ডাক্তারের কথাগুলো আমার মাথায় হাতুড়ির মতো আঘাত করছিল। তার মানে অলনের অদ্ভুত সব আচরণ আমাকে সহ্য করতে হবে? তাকে সুস্থ করার জন্য তার সব কথা মেনে নিতে হবে? ভাইকে মানসিকভাবে সুস্থ করতে কতটা কঠিন হবে তা ভেবেই আমার শরীর ঠান্ডা হয়ে আসছিল। কিন্তু আমার ভাইয়ের জন্য আমি সবকিছু করতে পারবো। ডাক্তারের কাছ থেকে বিদায় নিয়ে ভাইকে নিয়ে বাড়ি ফিরলাম। বাড়ি ফেরার পর থেকেই অয়ন কেমন যেন আরো শিশু হয়ে গেল। সে আমাকে ছাড়া এক মুহূর্তও থাকতে চাইতো না। আমি রান্নাঘরে গেলে সে দরজায় দাঁড়িয়ে থাকতো, আমি বারান্দায় গেলে সেও পিছু পিছু যেত। সে একা থাকতে ভয় পেত। রাতে খাওয়ার পর আমি যখন তাকে তার ঘরে ঘুমাতে যেতে বললাম, সে আমাকে ভয়ে ভয়ে বলল, আপু, আমি একা ঘুমাতে পারবো না, আমার ভয় করে, তুমি আমাকে একা রেখে কোথাও যেও না। ডাক্তারের কথা আমার মনে পড়ল, তাকে জোর করা যাবে না। আমি বললাম, আচ্ছা, আমি তোকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর আমার ঘরে যাব। সে মাথা নেড়ে বলল, না, তুমি গেলে যদি আর না আসো, মাও তো বলেছিল আসবে, কিন্তু আসেনি। এই কথাটা আমার বুকে ছুরির মতো বিঁধল। আমি বুঝতে পারলাম তার ভয়টা কতটা গভীর। আমি বললাম, আচ্ছা লক্ষ্মী ভাই আমার, আমি কোথাও যাব না, তুই ঘুমা, আমি তোর পাশে বসে আছি। আমি তোর পাশে বসে থাকবো। সে আমার দিকে তাকিয়ে আশ্বস্ত হলো। আমি তার পাশে বসে রইলাম। কিছুক্ষণ পর সে ঘুমিয়ে পড়ল। তার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে আমার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। এই ছেলেটাকেই আমি সুস্থ করে তুলব যে কোনো মূল্যে। ও ঘুমিয়ে যাওয়ার পর আমি খুব সাবধানে উঠে নিজের ঘরে না গিয়ে পাশের বারান্দার ছোট ঘরটাতে একটা চাদর পেতে শুয়ে পড়লাম। ঘরের দরজাটা খোলা রাখলাম, যাতে ওর যে কোনো শব্দে আমি ছুটে আসতে পারি। মাঝরাতে হঠাৎ আপু বলে এক চিৎকারে আমার ঘুম ভেঙে গেল। আমি দৌড়ে ওর ঘরে গেলাম, দেখি ও ভয়ে কাঁপছে। আমি ওকে সান্ত্বনা দিয়ে বললাম, কি হয়েছে ভাই, আমি তো এখানেই আছি। সে হাঁপাতে হাঁপাতে বলল, আমি স্বপ্ন দেখেছি তুমিও আমাকে ছেড়ে চলে গেছো। আমার সাথে একটু গল্প করো আপু, তাহলে আমার ভয় করবে না। আমি আর কোনো কথা না বাড়িয়ে তার পাশে বসলাম। ডাক্তারের নির্দেশই এখন আমার কাছে সবচেয়ে বড়। আমি বললাম, আচ্ছা আয়, তোকে আজ ছোটবেলার গল্প শোনাই। আমি গল্প বলতে শুরু করলাম। একসময় গল্প শুনতে শুনতে সে ঘুমিয়ে পড়ল। আমি মনে মনে প্রতিজ্ঞা করলাম, এই লড়াইটা আমাকে জিততেই হবে। দিন যত যাচ্ছিল, অয়নের অবস্থা ততই অদ্ভুত মোড় নিচ্ছিল। ডাক্তারের দেওয়া ঔষধ আমি নিয়মিত ওকে খাইয়ে যাচ্ছিলাম, কিন্তু তার মানসিক অবস্থার কোনো উন্নতি হচ্ছিল না, বরং তার আচরণগুলো আরও জটিল হচ্ছিল।